হ্যালো ফ্রেন্ডস, আমি বিশাল কুমার সাউ। WBCS 2018-এ ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার পোস্টে সিলেক্ট হয়েছি। প্রথমে গ্রুপের সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তোমাদের সবার সাথে আমার এক্সপিরিয়েন্স এবং স্ট্র্যাটেজি শেয়ার করব। তো শুরু করার আগে WBCS সম্বন্ধে মার্কেটে কিছু মিথ আছে, সেগুলো ভাঙার চেষ্টা করি। সেগুলো হলো, WBCS শুনলেই আমাদের প্রথমে মাথায় আসে এটা খুব টাফ এক্সাম, আমাদের দ্বারা হবে না, অনেক সময় লাগবে প্রিপারেশান নিতে, কোনো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে। অনেকে তো এটাকে আবার 5 ইয়ার্স প্ল্যান বানিয়ে দিয়েছে। আমি তো আমার ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করেছি। তোমরা যদি সঠিক গাইডেন্স মেনে চলো তবে তোমরাও পারবে। তো প্রিপারেশান সম্বন্ধে বলার আগে বলবো যে মার্কেটে এখন চারিপাশে ব্যাঙের ছাতার মতো কোচিং ইনস্টিটিউশন গজিয়ে উঠেছে। পেপার খুললে বিজ্ঞাপন দেখছি। আমরা অনেকেই ভাবছি যে এইসব ইনস্টিটিউশনে ভর্তি হতে না পারলে আমরা হয়তো এক্সাম ক্র্যাক করতে পারবো না, কিন্তু সেই ধারণাটা পুরোপুরি ভুল। আমি তো সেলফ স্টাডির মাধ্যমে ক্র্যাক করেছি। তো তোমরা একবার ভেবে দেখো, এইসব ইনস্টিটিউশনগুলোতে প্রত্যেক মাসে যত ক্যান্ডিডেট অ্যাডমিশন নেয়, WBCS-এর 4টে গ্রুপ মিলিয়ে তো অত সিটও থাকে না। তাই ইনস্টিটিউশনে ভর্তি হতে না পারলে আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো না, এইসব ধারণা পুরোপুরি ভুল। মানে সেলফ স্টাডির দিকে ফোকাস করো, খুব ভালো হবে। তো আমরা যারা যারা এক্সাম ক্র্যাক করেছি তাদের সবার মধ্যে স্ট্র্যাটেজিটা আলাদা, কিন্তু আমাদের সবার মধ্যে 3টে জিনিস খুব কমন। সেটা হলো হার্ডওয়ার্ক, পেশেন্স এবং গাইডেন্স। এই 3টে জিনিস আমাদের সবার মধ্যেই কমন। এই 3টে জিনিস না থাকলে এক্সামে সাফল্য লাভ করা খুবই চাপ। এবার আমি বলবো আমার প্রিপারেশান নিয়ে। তো আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, মানে আমি আগে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আগে বলে দিই আমার। আমি 2017 সালে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ফিজিওলজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো 2017 সালের মে মাসে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তারপর আমি WBCS এর প্রিপারেশন স্টার্ট করি। তো প্রিপারেশন স্টার্ট করার সময় আমি আমার বোনের ফার্স্টে 9-10-এ হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের বইগুলো পড়ি। তো এখন হচ্ছে কি, অনেকে এক্সাম স্টার্ট করার সময় প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এত কিছু ভাবনা চিন্তা করছে যে তারা তাদের ফোকাস থেকেই সরে যাচ্ছে। পড়াশোনা শুরুর আগেই টেনশন, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো আমি তাদের বলবো, আগে পড়াশোনা শুরু করো, স্টার্ট করো। তো আমি ফার্স্টে 9-10-এর বইগুলো কমপ্লিট করার পর তরুণ গোয়েল, লুসেন্ট, আরিহান্টের ম্যাকবুক, প্রিভিয়াস কোশ্চেন দেখে প্রিলিমস দিলাম। তো প্রিলিমস দেওয়ার পর মনে হলো যে আমি এক্সাম ক্র্যাক করে দেবো, মানে প্রিলিমস আমার কভার হয়ে যাবে। তারপর আমি কলেজ স্ট্রিটে গেলাম, মেন্সে বইপত্র কিনলাম। মেন্সে বইপত্র কেনার পর পড়া স্টার্ট করলাম। এবার আমি বলতে চাইছি, যারা ধরো মেন্সে কোয়ালিফাই করতে পারলো না, মানে প্রিলিমসে আটকে গেল, তো তাদেরকে আমি বলবো তারা যাতে পরের বছর আবার প্রিলিমসের ফোকাস থেকে না এগো, তারা পরের বছর মেন্সকে টার্গেট করে এগো। কেন? মেন্স যদি আমার কভার হয়ে যায় তাহলে প্রিলিমস এমনি আমরা পাস হয়ে যাব। তো আমি হিস্ট্রি জন্য আমি এবার ডিফারেন্ট সাবজেক্টে বুক লিস্ট তোমাদের বলবো। হিস্ট্রির জন্য ফার্স্টে তো প্রিলিমসের সময় জীবন মুখোপাধ্যায় পড়েছিলাম, মেন্সের সময় কৃষ্ণা রেড্ডি, পুনাম দালাল লাহিয়া পড়ি। আর জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্রমণ্ডল আগেই ছিল, তারপরে খুল্লারের বইটা কিনি। এবার আসি পলিটি, ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্মীকান্ত। এটা বাদে এখনো বই পড়তে হবে না, শুধু ইউটিউব থেকে কনস্টিটিউশনাল কেসের কিছু ভিডিও দেখে নিও তোমরা। এবার আসবে ইকোনমি, আমাদের সব থেকে মাথা ব্যথার কারণ। তো ইকোনমিক্স আমি আরিহান্টের ম্যাকবুক পড়েছিলাম, আর আরিহান্টের ম্যাকবুকের সাথে তুজাম্মেল হোসেনের একটা বই আছে, এটা 5 ইয়ার্স প্ল্যান দেখেছিলাম। এছাড়া বইটার শেষে ভর্তি MCQ আছে, সেগুলো সলভ করেছিলাম। এবার MCQ যখন আমরা সলভ করব, বইয়ের শেষে কিন্তু এই অ্যান্সারটা আমরা দেখব না, নেটে সার্চ করে উইকিপিডিয়া থেকে অ্যান্সারটা তোমরা
দেখার চেষ্টা করবে। আর মুনালথের ভিডিও ইউটিউবে এত সুন্দরভাবে বোঝানো হয়েছে ইকোনমিক্স, যার ইকোনমিক্স সম্বন্ধে কোনো ধারণা নেই তারা বুঝে যাবে। তো আমি চাই যারা ডাব্লিউবিসি অ্যাসপিরেন্ট আমার ভিডিওটা দেখছো, তো সবাই যেতে অন্তত একবার মৃণালথের ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এবার আসবো সায়েন্স। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, 11-12 আমার সায়েন্স ছিল। তো আমি 11-12 থেকে বায়োলজি বইটা দেখেছিলাম, এছাড়া আরিহান্টে এনসাইক্লোপিডিয়া বইটা পড়েছিলাম। এছাড়া তো লুসেন্ট আছে, গোয়েল আছে, ওখানেও কিছু কিছু করে দেওয়া আছে। এরপর আসবো ইভিএস। ইভিএস ইভিএসে আমি পড়েছিলাম শঙ্কর আইএস এর বইটা কিছুটা, আর ইউটিউবে কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছিলাম। এরপর আসছে ম্যাথে আরিহান্টের ফার্স্ট ট্র্যাক দেখেছিলাম, আর গ্রেড আপ আড্ডা 247 অ্যাপ থেকে কুইজ প্র্যাকটিস করতাম। ওখানে টাইম ধরে কুইজ প্র্যাকটিস করতাম, কারণ আমাদের খুব ফাস্ট হওয়া দরকার, কারণ 200টার মধ্যে অন্তত আমাদের যদি 150টা করতে পারি তাহলে খুবই ভালো, কারণ খুব ইজি ম্যাথ আসে। তো ওটার জন্য আমাদের কলেজ মানে 11-12 ম্যাথ দেখার কিন্তু খুব কোনো দরকার নেই, বেসিক ম্যাথ দেখলেই হয়ে যাবে ডব্লিউবিসিএস এর জন্য। এরপর আসবে জিআই এর জন্য ওই আরএস সকালের ভার্বাল নন ভার্বাল বই, ওটা পড়লেই হবে। তো এবারে আমরা আসবো বাংলা ইংলিশ নিয়ে। বাংলা ইংলিশের জন্য আমি রেগুলার নিউজ পেপার পড়তাম। প্রিলিমসের আগে আমি বাংলা ইংলিশ নিয়ে কোনো মাথা ঘামাইনি, প্রিলিমসের পরে বেঙ্গলি ইংলিশের জন্য নিউজ পেপার পড়তাম, মানে এমনিতে তো রেগুলার এই সময় পড়তাম, আর শনি রবিবার করে টাইমস অফ ইন্ডিয়া নিতাম, ওখান থেকে এডিটোরিয়াল পোর্শনটা খুব ভালো করে দেখতাম। এছাড়া ইনসাইটস অফ ইন্ডিয়া বলে একটা সাইট আছে, যেখানে কারেন্ট ইস্যুর উপর খুব সুন্দর সুন্দর আর্টিকেল ওরা লেখে, সেগুলো পড়তাম। আর উইকেন্ডে যেসব কারেন্ট ঘটনাগুলো ঘটে সেগুলো নিজের মতো করে লেখার প্র্যাকটিস করতাম। ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা দেখতে পারো, খুবই ভালো, মানে আমাদের বিভিন্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে রাইটিংয়ের সেখানে। তো এই মোটামুটি এইসব বইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। তো আমি যেহেতু ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেছি এক্সাম, আমার কাছে অনেকেই বারবার মেসেজ করেছে যে স্যার মানে 6 মাসের মধ্যে, মানে আমি প্রিলিমস থেকে মেন্সের মধ্যে 6 মাস পেয়েছিলাম, এই কম সময়ের মধ্যে কি মেন্স কভার করা সম্ভব? তো আমি তাদেরকে বলবো যে প্রিলিমসের সময় আমরা যে পড়াটা পড়েছিলাম ওটাতে তো আমাদের মেন্সের বেসিকটা তৈরি হয়ে গেছিলো। তারপর মেন্সের সময় যে 6 মাসটা পেলাম সেটাতে ডেপথে ঢুকে কনসেপ্ট ক্লিয়ার করলাম, যাতে আমরা মানে ডিটেল থেকে পড়াশোনা করলাম। তো এইভাবে আমি যদি আমি তোমাদের সাথে আমার রুটিনটা শেয়ার করব। তো তোমরা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো তাহলে যে মেন্সের যে আগে যে কখনো 5 মাস কখনো 6 মাস পাই, এই সময় এইসব বইগুলো ক্লিয়ার করা পসিবল। আমি যদি করেছি তোমরাও পারবে, ওটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। তো আজকে আমি কিছু কিছু টপিক আলোচনা করছি তোমাদের যাতে এক্সামে সুবিধা হয়, সেগুলো ডিসকাস করব। তো ফার্স্টে আসছি আমি আমার অপশনাল ছিল ফিজিওলজি। তো অপশনাল যেটাই থাকুক, আমরা ফার্স্টেই মাথায় আসে যে এটা কি নাম্বার স্কোরিং কিনা। তো যখন তোমার অপশনাল সিলেক্ট করবে না, তখন সেটাকে মাথায় আগে রাখবে যে তোমার সাবজেক্টটা পড়তে ভালোবাসে কিনা। আমার কোনো বন্ধু সে একটা সাবজেক্ট সিলেক্ট করলো, সে এক্সাম ক্র্যাক করে ফেললো, তোমার ধরো সেই সাবজেক্টটা ভালো লাগলো না, তোমরা ভাবলো যে ও পেয়েছে আমিও পাবো, সেই সাবজেক্টটা চুজ করে নিলাম। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। কেন? তুমি তাকে দেখে নিলে কিন্তু তার সাবজেক্টটা হয়তো ভালো লাগতো, তোমার ভালো লাগে না, তুমি সে নিয়েছে বলে নিয়ে নিলে, তার ফলে তুমি মেন থেকে আটকে যাবে, মেন তোমার ক্লিয়ার হবে না। তো কোনো অপশনাল যখন চুজ করবে, সেই সাবজেক্টটা তোমার কতটা ভালো লাগছে, মানে কতটা তুমি লিখতে পারবে ঠিকঠাক মতো, সেটা আগে দেখো। সাবজেক্টের সিলেবাসটা দেখো, ঘুরিয়ে ফিরিয়ে সেই সাবজেক্টের কোনো বই দেখো, তারপর অপশনাল চুজ করো। তো আমি ফিজিওলজি চুজ করেছিলাম, এটা আমার অনার্সের সাবজেক্ট ছিল, তো আমি আর অন্য কোনো অপশনাল নিয়ে ভাবিনি, ফিজিওলজিটা চুজ করি। ফিজিওলজি বুক লিস্টটা আগে আমি একটু বলে দিই। তো ফিজিওলজির জন্য ইন্দু খুয়ানা আর কুমার সিংহলিঙ্গম, আর বায়োকেমিস্ট্রির জন্য ইউ সত্যনারায়ণ,
আর বায়োফিজিক্সের জন্য পিকে ব্যানার্জি। এই 3টে বই পড়লেই হবে। এবার এই বইগুলো আমরা যখন পড়বো তার আগে মাথায় রাখা যে আমরা অনার্সের সময় 100 নম্বরের জন্য 4 ঘন্টা সময় পেতাম, আর এখানে 200 নম্বরের জন্য 3 ঘন্টা সময়। তো সময়টা যেহেতু কম, তার জন্য আমরা যখন অ্যান্সার রাইটিং করবো সেখানে আমরা শুধু মেন যেটুকু পোর্শন সেটুকু লেখার চেষ্টা করবো, মানে গল্প লেখার দরকার নেই কোনো। আমি যদি ভাবছি যে 10 নম্বরে বা 20 নম্বরের কোশ্চেনে আমার 2 পৃষ্ঠা লেখা দরকার, ওইসব ভাবনা চিন্তা এখানে চলবে না। এখানে যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই লেখো। আর ফ্লো চার্ট ইউজ করার চেষ্টা করো, তাতে তোমার টাইম ম্যানেজমেন্টে খুবই হেল্প হবে। ফ্লো চার্ট ইউজ করো। আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে অনেক কমন আসে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখলে তোমার সাবজেক্টে কোন কোন জায়গা থেকে ওরা কোশ্চেনটা করছে সেটা সম্বন্ধে একটা ধারণা আসবে। আর কোনো জিনিস কিন্তু অ্যাভয়েড করে যাবে না, যে প্রিভিয়াস ইয়ার্সে আসেনি এবার কিন্তু তাহলে আসতেও পারে। তো ওই ভাবনা চিন্তাটা মাথা থেকে কিন্তু সরিয়ে দিও। তো রোহিত দাস, কখনো কি আপনার সাথে দেখা করা সম্ভব হবে? অবশ্যই দেখা করা সম্ভব হবে, আমার বাড়ি বিআরটিতে। লকডাউনটা শেষ হোক, দেখা করব। আর বেঙ্গলি ইংলিশ কীভাবে ইমপ্রুভ করবো, আমি বলছি নিউজ পেপার, আমি বলেছি নিউজ পেপার এডিটোরিয়ালসটা ভালো করে পড়ো আর নিজে নিজে লেখার প্র্যাকটিস করো। আমরা শুধু পড়বো, নিজে রাইটিং প্র্যাকটিস করবো না, তাহলে কিন্তু সম্ভব না। তো আমরা ছিলাম অপশনাল ফিজিওলজি নিয়ে, তো আমি আমার অপশনাল সম্বন্ধে বললাম। এরপরে আমি ডিসকাস করবো আমার ডেইলি রুটিন নিয়ে। ডেইলি রুটিন, তো আমি আমার ডেইলি রুটিনটা আমি শেয়ার করবো। তার আগে তোমাদের বলি যে আমি ডেইলি রুটিন যেটা শেয়ার করবো সেটা তোমরা কপি পেস্ট করার চেষ্টা করো না। মানে তোমরা তোমাদের সুবিধা মতো রুটিনটা সেট করো, যাতে তোমাদের পড়তে ভাল লাগবে। কিন্তু আমার রুটিনটা আমি বললাম, তুমি সেটা কপি করলে তারপর তোমার ভাল লাগবে না পড়তে এইভাবে। কারণ অনেকেরই আমাদের টিউশন পড়ানো থাকে, রেশন দোকান করার থাকে, বাজার করার থাকে, অনেকে আবার জবও করে। তো সেই সব অ্যাডজাস্ট করে নিজের কমফোর্ট জোন ওয়াইজ রুটিনটা সেট করো তোমরা, তাতে পড়াশোনার প্রতি একটা ভালোবাসা লাগবে। এবার আমি আমার রুটিনটা তোমাদের বলছি। আমার রেগুলার মর্নিং স্টার্ট হতো নিউজ পেপার পড়ে, এভরিডে নিউজ পেপার পড়তাম। তারপরে শুরু করতাম হিস্ট্রি জিওগ্রাফি। একদিন হিস্ট্রি জিওগ্রাফি পড়তাম, তো পরের দিন পড়তাম পলিটি অ্যান্ড ইকোনমিক্স। এইভাবে সকালবেলাটা পড়তাম অল্টারনেট করে। আর বিকালবেলা পড়তাম, একদিন সায়েন্স পড়তাম আর একদিন পড়তাম ম্যাথ জিআই। আর এইটা কমপ্লিট করার পর পড়তাম অপশনাল, এগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে অপশনাল পড়তাম, রেগুলার অপশনাল পড়তাম। এরপরে তো অপশনাল পড়ার পর রাতের বেলা ঘুমানোর সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা, গ্রেড আপ, আড্ডা 247 এরকম অ্যাপ আছে, অ্যাপ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে ডায়েরিতে নোট করে নিতাম যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকতো। কারণ আমরা এখন দেখছি যে ইকোনমিক্সে, জিওগ্রাফিতে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন আসছে, স্পেশালি ইকোনমিক্সে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন সেকশন ওয়াইজ, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফিক্যাল বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ডায়েরিতে নিজের মতো করে নোট করে নিতাম, যেগুলো মেন্সে খুব হেল্প করবে তোমাদের। আর যে গ্রেড আপ, আড্ডা 247 এইসব যে অ্যাপ থাকলো, সেই অ্যাপ থেকে বিভিন্ন সাবজেক্টে কুইজ প্র্যাকটিস করতাম। সাবজেক্ট ওয়াইজ এখানে কুইজ থাকে, মানে যে এমন তো না যে সব কিছু পারতাম, যেটা পারতাম সেটা করতাম ভালো করে, আর যেটা পারতাম না সেগুলো বুক মার্ক করে রাখতাম, পরে সেই অ্যান্সারগুলো আমি চেক করতাম। এই দুটো অ্যাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মানে ইনস্টল করে দেখবে, তোমাদের খুব হেল্প হবে। তো এই হলো আমার ডেইলি রুটিন। এরপরে আসবে আমি নিউজ পেপার হিন্দু পড়ার কোনো দরকার নেই, টাইমস অফ ইন্ডিয়া পড়লেই হবে, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এবার তোমার যদি হিন্দি পড়তে ইচ্ছা করে তাহলে পড়তেই পারো। এবার আমি আসবো প্রিভিয়াস ইয়ার এক্সামের কোশ্চেন পেপার নিয়ে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার খুবই ইম্পর্টেন্ট। কেন? এইটা থেকে আমরা দেখতে পারি যে পিএসসির ভাবনা চিন্তাটা, তারা কোন দিকে এক্সামে বেশি করে ফোকাস করছে সেটা তো বুঝতে পারবো। আর ডাব্লিউবিসিএস এর পরে যেসব পিএসসি সব এক্সামগুলো কন্ডাক্ট করায়, যেমন মিসেলিনিয়াস সার্ভিস, ফুড এসআই, ক্লার্কশিপ, সেখানে এরা ডাব্লিউবিসিএস থেকে কোশ্চেন কপি পেস্ট করে। যেমন 2019 সালে একটা মোটর ভেহিকল ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিল, সেখানে 18 সালের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপার থেকে কোশ্চেন কপি পেস্ট করেছিল।
তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমরা যদি সলভ করি WBCS এ তো কমন পাবোই, অন্যান্য এক্সামেও কমন পাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখবো। তো এরপরে আসবো আমাদের স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট নিয়ে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কম বেশি সবারই স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট থাকে বিভিন্ন সাবজেক্টে। তো আমরা কি করি, কেউ স্বীকার করি কেউ স্বীকার করি না, অ্যাভয়েড করার চেষ্টা করি। ভাবি যে আমরা যেটা স্ট্রং সাবজেক্ট সেটা দিয়ে আমরা উইক সাবজেক্টটাকে কভার করে দেবো। পুরোপুরি ভুল ধারণা এটা আমাদের। এবার জানো তোমরা যে কি লেভেলের কাট অফ যাচ্ছে। তো কাট অফ নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করতে বলছি না, যদি বলতে চাইছি যে কম্পিটিশনটা খুব হাই। তো আমরা কোনো সাবজেক্টকে অ্যাভয়েড করবো না, সব সাবজেক্টই পড়বো। যেই সাবজেক্টটা আমার ভালো লাগে সেটা তো পড়বোই, যেটা ভালো লাগে না সেটাকেও পড়ার চেষ্টা করবো, সেটাকে ইমপ্রুভ করবো। তো আমি তোমাদের বলতে চাইছি, আমি যখন আমার WBCS প্রিপারেশন স্টার্ট করি, পলিটি আর ইকোনমি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, পুরো জিরো বলতে পারো। কেন, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, 11-12 কোনো ছিল না, আর 10-এ তো আমাদের ইকোনমিক্স পড়ানোই হয় না, যেটা ICSE CBSE বোর্ডে পড়ানো হয় কিছুটা। তো পুরো জিরো ছিলাম। তো আমি স্টার্ট করি পড়া, আস্তে আস্তে ভালো লাগে, তারপর তো দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমরা। তো কোনো সাবজেক্টই কিন্তু উইক নেই, বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ধারণা হয় যে সায়েন্স আমাদের দ্বারা হবে না। হবে না কেন, সব হবে। সাবজেক্টটা আছে, পড়ার চেষ্টা করো, প্রথমে হয়তো ভালো লাগবে না, কিন্তু একই জিনিস বারবার করে রিভিশন দাও, ঠিক হবে। এইসব ভুল ধারণা মাথা থেকে পুরোপুরি সরিয়ে দাও। আমি প্রশান্ত কুমার নাথ, আমি অপশনাল লিখেছিলাম ইংলিশে, আর অপশনাল ছিল ফিজিওলজি। তো এই হলো আমার। এর পরের পয়েন্ট হচ্ছে আমি যে শর্ট নোট আর উইক পয়েন্ট। আমি যেসব সাবজেক্টে আমরা উইক, এইসব সাবজেক্টগুলোতে আমি যদি আমাদের ডায়েরিতে বা খাতাতে যেসব জিনিস আমি বারবার ভুলে যাচ্ছি, পড়ার পরও মাথায় থাকছে না, সেসব জিনিসগুলো নোট করে নাও। তাহলে কি হবে, তোমাদের পরীক্ষার সময় খুব হেল্প হবে। এইসব জিনিসগুলো পরীক্ষার সময় কুইক রিভিশন হবে। পরীক্ষার সময় তুমি ওই বইটা পুরোপুরি পড়বে না, যে সাবজেক্টটা তোমার উইকের উপর যদি একটুখানি শর্ট নোট তৈরি করে নাও নিজের মতো, এটা খুব ভালো হবে তোমাদের জন্য। মেন্সে কত মার্কস পেয়েছিলাম সেটা তো জানি না, ওটা RTI করলে বলতে পারবো। জেনারেল স্টাডিজ জন্য আমি কোনো একটা নির্দিষ্ট বইকে সাজেস্ট করবো না, ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ পড়ো, তাহলে তোমাদের খুব ভালো হবে। শুভপাল। তো এবার আমি আসবো আমার স্টাডি ডিউরেশন নিয়ে। তো আমি তোমাদের রুটিনটা বলেছি, তো বুঝতেই পারছো ডেইলি 7 থেকে 8 ঘন্টা আমি পড়তাম। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকে জব করা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, তো অনেকের ক্ষেত্রে 6 ঘন্টা পরেও ক্র্যাক করেছে, অনেকে 12 ঘন্টা পরেও ক্র্যাক করতে পারছে না এক্সাম। তো তাদের আমি বলবো যে এসব নিয়ে বেশি মাথা ঘামিও না, তুমি তোমার সিলেবাসটাকে দেখো, সিলেবাসটাকে দেখে সিলেবাসটাকে কভার করার জন্য তোমার কতক্ষণ লাগছে। কেন আমাদের সবার ইনপুট আউটপুট রেশিও সেম হয় না, অনেকে একটুতেই মুখস্থ হয়ে যায় বা বুঝিয়ে যায়, আর অনেকে বারবার পড়ার পর তারপর বুঝতে পারে। তো অন্যের সাথে কিন্তু নিজেকে কম্পেয়ার করো না, তাহলে কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবে, যে ওর এত তাড়াতাড়ি পড়ছে, আমার অত একটানা পড়ে যাচ্ছি, বুঝতে পারছি না, ভালো লাগছে না। এইসব জিনিস কিন্তু খুব অ্যাভয়েড করার চেষ্টা করো, যে নিজে যতক্ষণে হচ্ছে না ততক্ষণ অব্দি পড়ার চেষ্টা করো। নির্দিষ্ট কোনো স্টাডি ডিউরেশন করো না, কেন একটানা দেখো আমাদের রেগুলার তো একটা টানা নির্দিষ্ট শিডিউল ফলো করা সম্ভব না। আমরা কোনোদিন কম পড়বো, কোনোদিন বেশি পড়বো, কিন্তু কি পড়বো সারাদিন সেটা কিন্তু রাতেবেলা কি পড়েছো সারাদিন সেটা রাতেবেলা ঘুমানোর সময় ভাবো, আর আগামী দিনে কি কি পড়বে, মানে নেক্সট ডে কি পড়বে সেটা প্ল্যান করে নাও। নেক্সট ডে তোমার হয়তো কোনো কাজ থাকতে পারে, সেই কাজটা কতক্ষণে কমপ্লিট করবে, সেটা করার পর তুমি কি পড়বে সেটা আগের দিন রাতেই ভেবে নাও, তাহলে কিন্তু তোমাদের খুব হেল্প হবে। তো শুভপাল, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি ম্যাগাজিন? আমি কোনো ম্যাগাজিন পড়তাম না, আমি নিউজ পেপার পড়তাম, আর গ্রেড আপ, আড্ডা 247, GK টুডে, এইসব অ্যাপ দেখতাম। ম্যাগাজিন পড়তাম না, তার একটা কারণ ছিল যে ম্যাগাজিন আমরা একসাথে মাসের শেষে পাবলিশড হতো, তো একসাথে ম্যাগাজিনে এত থাকতো কারেন্ট অ্যাফেয়ার্স, কোনটা পড়বো কোনটা ছাড়বো মানে কনফিউজ হয়ে যেত। তো কোনো ম্যাগাজিন আমি ফলো করতাম না, এই জন্য একবার নিয়েছিলাম আমি একটা ম্যাগাজিন, নাম বলছি না। তো কোনো ম্যাগাজিন পড়তাম না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, অল্প অল্প করতাম, তো মাসের শেষে অনেক রেডি হয়ে যেত। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস,
কেন? কারেন্ট অ্যাফেয়ার্স হলো এমন একটা জিনিস যেটা পড়ে আমি সব সাবজেক্টের নলেজ তৈরি হয়ে যাবে তোমাদের, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলো, সব সাবজেক্টে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে, ভাবে যে পরীক্ষার আগে ইউটিউব দেখে নেব, ওখান দিয়ে হয়ে যাবে, বা কোনো চ্যাট, কোনো কোনো মানে অনলাইন সাইট একসাথে প্রিভিয়াস 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, এইসব কিন্তু অ্যাভয়েড করো। মানে একসাথে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কোনোদিন তোমার মাথায় থাকবে না। রেগুলার পড়ো, অল্প পড়ো, পার ডে আধ ঘন্টা দেখো, 15 মিনিট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করার চেষ্টা করো। কারেন্ট অ্যাফেয়ার্স একটা পড়লে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমার রাইটিংও খুব সুবিধা হয়, বেঙ্গলি ইংলিশ যে রাইটিং, সেই রাইটিংও তোমার খুব হেল্প হবে, তোমার স্টক অফ ওয়ার্ড বাড়বে, তোমার বিভিন্ন সাবজেক্টের উপর নলেজ তৈরি হয়ে যাবে, বিভিন্ন ঘটনাকে বিভিন্ন পার্সপেক্টিভে তুমি ভাবতেও পারবে। আমি আমার বুক লিস্টটা বলে দিয়েছি অলরেডি। তো আমি আমার ইন্টারভিউ নিয়ে, হ্যাঁ বলবো ইন্টারভিউ নিয়ে কিছু বলবো। তার আগে আমি আমার যেসব পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো শেয়ার করে নিই আগে। তো এবার হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া আর ইউটিউব নিয়ে কিছু বলি। মানে বর্তমানে সবাই জানি আমরা সোশ্যাল মিডিয়ার যুগ, কম বেশি সবারই ফেসবুক হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট আছে। তো সেই অ্যাকাউন্টে যাতে আমাদেরকে কন্ট্রোল না করে, আমরা যদি করি তো আমরা সেই অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করবো। অনেক সময় হয় কি, পড়তে পড়তে আমাদের একঘেয়েমি লাগছে, ভাল লাগছে না, ভাবি যে একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ খুলি। তো হয় কি, বোরিং একঘেয়েমি কাটানোর জন্য আমরা অনেক সময় আবার স্ট্যাটাসও দিই, ফিলিং লোনলি উইথ 49 আদার্স, তারপর এক একজন এক এক রকম কমেন্টস করে আমরা তার রিপ্লাই দিই। পড়াশোনাটা সেদিনের মতো 12টা বেজে গেল, তারপর ভাবি আবার নেক্সট দিন বসবো। তো এইসব যাতে না হয়, যদি আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি সেটাকে যাতে আমার কন্ট্রোল থাকে, নাহলে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারবে না, সবসময় ওটার দিকে ফোকাস চলে যাবে। আর ইউটিউব, মানে আমি বলছি আমি সেলফ স্টাডি করছি, কিন্তু আমার ইউটিউব আর উইকিপিডিয়া আমাকে খুব হেল্প করেছে। তো ইউটিউবে এখন ভুড়ি ভুড়ি চ্যানেল ভরে গেছে। তো সেই চ্যানেলগুলো, কিছু কিছু অথেন্টিক চ্যানেল মানে ফলো করার চেষ্টা করো, ভিডিও দেখবে। কেন এইসব অজস্র চ্যানেল ভরে গেছে, সেগুলো যদি তোমরা দেখতে থাকো না বুঝে শুনে, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে আর তোমার পড়াটাও ঠিকঠাক মতো হবে না। 10টা এমসিকিউ নিয়ে একটা ভিডিও বানিয়ে দিল, সেই ভিডিওটা তোমরা দেখে যাচ্ছ, আর তোমার সেই সাবজেক্টের উপর কোনো ঠিকঠাক মতো নলেজই নেই। তো এইসব জিনিস অ্যাভয়েড করবে। আমি কিছু কিছু তোমাদের চ্যানেল বলছি যেগুলো তোমরা দেখলে আশা করি তোমাদের খুব হেল্প হবে। তো ফার্স্টেই আছে স্টাডি আইকিউ, খুবই ভালো চ্যানেল, বিভিন্ন কারেন্ট ইস্যু নিয়ে ভিডিও বানায়, কারেন্ট অ্যাফেয়ার্সও তৈরি হয়ে যাবে, রাইটিংয়ের বিভিন্ন টপিকও পেয়ে যাবে তোমরা। এছাড়া আসছি মুনাল ভিডিও, যেটা আগেই বলেছি, গ্রেড আপ, আড্ডা 247, ওয়াইফাই স্টাডি, স্টাডি লাভার ভি, এইসব চ্যানেলগুলো দেখতে পারো, খুবই হেল্প হবে তোমাদের। তো এবার আসবো আমি পার্সোনাল টাইম নিয়ে কিছু বলতে চাই। এটা হলো, আমরা যখন ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন স্টার্ট করি তখন আমরা ভাবি অনেকেই যে এবার থেকে শুধু পড়া আর পড়া, কোনো খেলাধুলো করবো না, আড্ডা মারবো না, গল্প করবো না, এক্সাম না ক্র্যাক করা পর্যন্ত। মানে এটা কিন্তু আলটিমেটলি আমাদের লাভের থেকে বেশি ক্ষতিই করে। কেন হয় কি, আমরা ডাব্লিউবিসিএস যতই হোক, আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেছি, তাও 2 বছর সময় লেগেছে। তো এটা মাথায় রাখবে, এটা সময়টা কিন্তু খুব কম না। তো আমরা যদি পড়ার সময় মাঝে মাঝে ব্রেক নিয়ে নিজের যেসব শখ আহ্লাদ আছে, সে মানে ভালো লাগা, যেমন খেলা দেখা, পেন্টিং করা, গল্প করা, বা কোনো কোনো সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে বেরোনো, এই সবগুলো কিন্তু করার চেষ্টা করুন। মানে এগুলো করলে আলটিমেটলি তোমাদের খুব ভালো হবে, যে তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগটা বেড়ে যাবে। তো তাতে তোমাদের একঘেয়েমিও কেটে যাবে আর পড়াশোনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। সেটা যার যার ইচ্ছা, সেইভাবে করবে, ভাল লাগবে, পড়াশোনার উপর কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তো তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমস পরীক্ষার 6 মাস আগে থেকে দেখলেই হবে, প্রিলিমস পরীক্ষা 6 মাস আগে থেকে দেখলেই হবে, এর বেশি দেখার দরকার নেই। তো এবার আমি আলোচনা করব ওয়ান টাইপ অফ এক্সাম, যেটা এটা হলো, আমরা অনেক সময় বিভিন্ন এক্সামের প্রিপারেশনের সময় সব পরীক্ষায় দিই, ভাবি যে ফর্ম ফিল আপটা করেই দিই। যেমন ডাব্লিউবিসিএস এ পড়ছি, ব্যাংকে পরীক্ষা দিচ্ছি, সিজিএল দিচ্ছি, রেলের দিচ্ছি। তো তাদেরকে আমি বলবো একটা জিনিস, যে আমরা যদি কোনো পরীক্ষা দেবো না, যে পরীক্ষাটা মানে যে এক্সামের প্রিপারেশন নিচ্ছি সেই এক্সামের সিলেবাসের সাথে
যেসব এক্সামে সিলেবাস ম্যাচ করছে তোমরা সেই পরীক্ষাগুলোই দাও, নাহলে বেশি পরীক্ষা দিতে থাকবে আর ব্যর্থ হলে তো তোমাদের মধ্যে একটা হতাশা চলে আসবে, সেই জিনিসটাতে না হয়। যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রিপারেশনের সময় তোমরা মিসলেনিয়াস সার্ভিস দাও, ক্লার্কশিপ দাও, কিছুটা রেল দিতে পারো, কিন্তু তোমরা ব্যাংক সিজিএল দিতে যেও না, কেন এগুলোর ম্যাথ আর ইংলিশটা স্ট্যান্ডার্ড এতটাই হাই যে তার জন্য তোমাকে খুব আলাদা করে পড়াশোনা করতে হবে। তো তখন তোমাদের ডাব্লিউবিসিএস এর থেকে ফোকাসটা সরে যাবে অন্যদিকে, সেটা যাতে না হয়। তো যখন পড়বে, যেটা পড়বে ভালোভাবে পড়বে, একটা এক্সামের দিকেই ফোকাস করে পড়ো, অন্তত একটা ইয়ার চেষ্টা করে দেখো, ভালো করে দেখো রেজাল্ট পাও কিনা। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 3টে ইয়ার লাগে, একটা সাবজেক্ট পড়ি, আর আমরা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের সময় 6 মাস হতে না হতেই আমরা হতাশায় ভুগি, হবে কি, তো হবে তো। তো অত ভাবনা চিন্তা করলে হবে না, শুধু পড়াশোনাটা ঠিকঠাক মতো নিজে করে যাও। না আমার হিস্ট্রি অপশনাল ছিল না, আমার ফিজিওলজি অপশনাল ছিল। তো এবার আমি আমার ইন্টারভিউ সম্বন্ধে তোমাদের কিছু বলবো। তাহলে এটা আমার ফার্স্ট ইন্টারভিউ লাইফে। তো ইন্টারভিউ যখন ইন্টারভিউ দিতে যাই জানি, সেদিন আমার সেকেন্ড ছিল। তো ফার্স্ট একটা দাদা ছিল, দেখলাম একদম, সে অলরেডি ডাব্লিউবিসিএস অফিসারও, গ্রুপ সিতে ছিল। সে দেখলাম খুব ক্যাজুয়াল আছে, সে আমাকে বলে রিল্যাক্স থাক, অত ভাবনা চিন্তা করিস না, যা হবে হবে। তা যখন ইন্টারভিউ দিতে ঢুকলাম, চেয়ারম্যান স্যার তো খুবই ভালো ছিল, এছাড়া বোর্ড মেম্বাররাও খুব ভালো ছিল, হাসি ঠাট্টার মধ্যে ইন্টারভিউ হয়েছে। তো ইন্টারভিউ যখন শুরু হয়েছিল তখন ইংলিশে স্টার্ট হয়েছিল, ফার্স্ট 5-7 মিনিট ইংলিশ হয়েছে, তারপরে বাংলাতে হলো। তো ঢোকার সময় চেয়ারম্যান স্যার, আমি যখন মানে গেট গেট খুলে শুধুমাত্র ঢুকেছি, বসিও নি, ফার্স্টে আমাকে বললো জর্জ বার্নার্ড শাহের নাম শুনেছো, তার সম্বন্ধে কিছু বলো। তো বললাম আমি তার সম্বন্ধে কিছু। তারপর বোর্ড রাখা ছিল, বললাম একটা পাজেল, বললো সলভ করো। তো সেটা সলভ করলাম। তারপর চেয়ারম্যান স্যার আমার সম্বন্ধে জানলো, কি করো, এই এত অল্প বয়সে ডাব্লিউবিসিএস ইন্টারভিউ দিতে এসে তুমি কি মনে করছো যে তুমি পুরোপুরি প্রিপেয়ার এক্সামের জন্য, মনে করছো না খুব ইয়াং, এসব ধরনের কোশ্চেন করলো। তারপর উনি জানতে চাইলো যে আমি মিউনিসিপ্যালিটি এরিয়া সম্বন্ধে, আমার এখানকার চেয়ারম্যানকে, এমএলএ কে, এমপি কে, বলে এইসব উনি জিজ্ঞাসা করলো। এরপরে মেম্বার জিজ্ঞাসা করলো কারেন্ট ইস্যু নিয়ে, মানে আমি যদি ইন্টারভিউ দিই তার আগের দিন রাফাল ইস্যু আর শবরীমালা ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল। তো সেখানে আমার বিভিন্ন জাজের সম্বন্ধে জিজ্ঞাসা করলো, কারা রায়টা দিয়েছেন, তার মধ্যে কারা ফেভারে দিয়েছে, কারা এগেনস্টে দিয়েছে, তোমার কি ধারণা, জিজ্ঞাসা করলেন। তো বললাম। তারপর আবার নেক্সট মেম্বার কাছে গেলাম, নেক্সট মেম্বার আমাকে জিজ্ঞাসা করলো গভর্নেন্স পাওয়ার নিয়ে, গভর্নেন্স পাওয়ার, পঞ্চায়েত, এছাড়া কিছু কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন দিল। আর লাস্ট মেম্বার, তো আর এরপরে ফাইনালি যে 4জন মেম্বার ছিল, চেয়ারম্যান স্যার আর 3জন মেম্বার, তো লাস্ট মেম্বার আমাকে জিজ্ঞাসা করলো বিভিন্ন পলিটিক্যাল সিচুয়েশন তোমাকে যদি ফেস করতে হয় তো তুমি কি করবে, কোনো কি পলিটিক্যাল পার্টিকে ফেভার দেবে নাকি নিউট্রাল থাকবে, এইসব কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন করলো। 100 দিনের কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করলো, সরকার বিভিন্ন প্রকল্প সম্বন্ধে জিজ্ঞাসা করলো, বললো যে শ্রী আছে যেসব প্রকল্প, সেই সব প্রকল্পগুলোর নাম বলো। বললাম। তো 20 মিনিট মতো হয়েছিল ইন্টারভিউ, 20 থেকে 25 মিনিট। তো তারপর বললো এবার আসতে পারো। আমি তাহলে নমস্কার করে বেরিয়ে গেলাম। তো এবার আমি শেষ করার আগে তোমাদের বলতে চাই যে তোমরা সেলফ স্টাডির উপর খুব জোর দাও। কেন এইসব ইনস্টিটিউশনগুলোতে যখন তোমরা অ্যাডমিশন নিচ্ছ, সেখানে তারা এত স্টুডেন্ট আছে, তাদের সবাইকে এক ধরনের পড়াচ্ছে। তো তুমি যদি তোমাকে এক্সাম ক্র্যাক করতে হয়, তোমার সেলফ স্টাডির উপর কিন্তু খুব জোর দিতে হবে, মানে অন্যের সাথে নিজেকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো, যে ও যতটা জানে আমাকে তার থেকে বেশি জানতে হবে। আর বেশি বই পড়ো না, কিছু কিছু অথেন্টিক বই পড়ো, তাহলেই হবে। আর বিজ্ঞাপনের প্রলোভনে অন্তত পা দিও না। আর যাদের তো সামর্থ্য, যাদের এইসব ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সামর্থ্য নেই, তাদের আমি একটা জিনিস বলতে চাইছি যে তোমরা বেশি ভাবনা চিন্তা করো না। আমি সেলফ স্টাডিতে পেয়েছি, তো তোমরা সেলফ স্টাডিতে পাবে। আর লাইফে তোমরা কি অ্যাচিভ করতে চাও, নিজেকে কোথায় দেখতে চাও, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
মানে এই প্রিপারেশনের সময় তোমাদের কনফিডেন্ট দেবে, সাথে মোটিভেশনও দেবে। অনেকে এখনকার সময় আমরা ডাব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্টের আগেই ইউটিউব খুলে মোটিভেশনাল ভিডিও দেখি। মোটিভেশনাল ভিডিও দেখার কি আছে? নিজেকে ভবিষ্যতে অফিসার হিসাবে কল্পনা করো, এর থেকে মোটিভেশন মনে হয় না বেশি কিছু কেউ দিতে পারবে। যখন নিজেকে অফিসার হিসাবে ভাববে, এটা যে মোটিভেশন দেবে, ব্যাস। আর কোনো মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই। ভিডিও রাখো পাশে, বই তোলো হাতে, পড়াশোনা করো, পড়াশোনাটাকে মন দিয়ে করো, তাহলেই হবে। মাথায় রাখবে একটা জিনিস, তোমরা সুযোগ পাচ্ছ, অনেকে কিন্তু সেই সুযোগও পায় না। তো সুযোগ যখন পাচ্ছ সেটাকে কাজে লাগাও, ভবিষ্যতে যাতে তোমাদেরকে কোনো আফসোস না করতে হয় যে সুযোগ পেয়েছিলাম সেটা কাজে লাগাতে পারিনি। আর সাকসেস খোঁজার সময় কোনো শর্টকাট খুঁজো না অন্তত, যে শর্টকাটে। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে স্যার লক্ষ্মীকান্ত বইটাকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো কম ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু ভাবনা চিন্তাতে মাথায় না আসে যে কিছু কটা চ্যাপ্টার পড়বো, কটা চ্যাপ্টার পড়বো না, বাদ দেবো, এসব না। পড়ো, ভালো করে বইটা পড়ো, মানে শুধু লক্ষ্মীকান্ত বলছি না, সব বইয়ের কথাই বলছি আমি। তারপর এমসিকিউ প্র্যাকটিস করো। কোনো চ্যাপ্টারে আগে এমসিকিউ প্র্যাকটিস করতে যেও না, অন্তত আগে চ্যাপ্টারটাকে কমপ্লিট করো, তারপর এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে সাবজেক্টের উপর নলেজ বাড়বে, কনসেপ্টটাও ক্লিয়ার হবে। তো শেষ করার আগে এটাই বলবো, আশা করি আমরা খুব শীঘ্রই করোনা মুক্ত পৃথিবী দেখব। সবাই সবার লক্ষ্যের দিকে এগিয়ে চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।